হ্যালো শ্রোতা বন্ধুরা, গল্প আনলিমিটেড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখে জানানোর জন্য অনুরোধ রইল। আর সেই সাথে আপনাদের পছন্দের যে কোনো বইয়ের নাম লিখে জানালে আমরা চেষ্টা করব আপনাদের পছন্দের বইগুলি আমাদের চ্যানেলে রাখতে। কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে আমাদেরকে উৎসাহিত করুন। আজকে থাকছে মাসুদ রানা সিরিজের বিদেশি গুপ্তচর বইটির দ্বিতীয় খণ্ডের প্রথম পর্ব। এই বইটি প্রথম প্রকাশিত হয় 1974 সালের জুন মাসে। অধ্যায় 1। মার্সোরিয়ার ক্লক টাওয়ারে ব্রোঞ্জের দুটো দৈত্যের মূর্তি ঢং ঢং পিটিয়ে চলেছে প্রকাণ্ড ঘণ্টা। রাত 12টা। সান জাকারিয়া ভ্যাপোরোটি স্টেশনে ল্যান্ডিং স্টেজে গন্ডোলাটা বেঁধে রেখে দ্রুত পায়ে হাঁটছে ওরা ওস্তাদের কোয়ার্টারের দিকে। বারবার পিছু ফিরে অন্ধকার গলিতে মোড় ঘুরেই চুপচাপ দাঁড়িয়ে থেকে নিশ্চিন্ত হয়েছে ওরা। কেউ অনুসরণ করছে না ওদের। পথ চলতে চলতে দাড়ি গোঁফ খসিয়ে ফেলল রানা। এখন আর দরকার নেই ওসবের। চিনে ফেলেছে ওরা ওকে। এবার যা হবে সামনাসামনি হোক। পুলিশের হাতে ধরা পড়ে ছদ্মবেশের কৈফিয়ত দিতে চায় না ও আর। কেন যেন রানার মনে হচ্ছে ওরা এবার পুলিশের সাহায্য নিবে। মহাবিপদে ফেলে দিতে পারে ওরা যদি পুলিশের সাথে লাইন থাকে। দরজাটা ভিতর থেকে বন্ধ। টোকা দিতেই ভারী কর্কশ কণ্ঠে প্রশ্ন এলো, কে? কি চাই? আমরা ওস্তাদ, বাতিস্তা বলল। দরজাটা খুলুন। ওহো, এই জানালার পাশে এসে দাঁড়াও। চেহারা না দেখে খুলছি না। প্রমাদ গুনল রানা। আসল চেহারায় চিনবে না ওকে ওস্তাদ। তবু গিয়ে দাঁড়ালো জানালার পাশে। একটাকে চিনলাম, কিন্তু এটাকে আবার কোত্থেকে জোটালে? দেখলে মনে হয় খুনি। আমার আসল সাগরেদ কোথায়? আসল সাগরেদ আবার কে? অবাক হলো বাতিস্তা। আরে ক্যাপ্টেন, সেই দারুণ ছেলেটা। কি নাম যেন? ইনি সিনিয়র মাসুদ রানা ওস্তাদ। দরজা খুলুন। ছদ্মবেশ খুলে ফেলেছেন। বিস্ফারিত চোখে রানাকে দেখল পাগলা ওস্তাদ। আরে, এ দেখছি মুহূর্তে মুহূর্তে ভোল পাল্টাচ্ছে। তাজ্জব কারবার। কোন ইয়ারে পাশ করেছ? দরজা খুলে দিতেই ঘরে ঢুকে পড়ল ওরা। ছিটকিনি তুলে দেয়া হলো আবার। কেমন আছে অনিল? জিজ্ঞেস করল রানা। যেমন ছিল তেমনি, তবে শিগগিরই ভালো হয়ে উঠবে। আউন্স দুয়েক ব্র্যান্ডি খাইয়ে দিয়েছি। আমার মনে হয় যত্নের অভাবে এই হাল হয়েছে ছেলেটার। খানিক আদর যত্ন পেলেই ঠিক হয়ে যাবে। ডাক্তার দেখানো দরকার। হঠাৎ খেয়াল করল ওস্তাদ ওদের ভেজা জামা কাপড়। আরে, দুজনেই দেখছি চুপচুপে হয়ে ভিজে এসেছ। ছেড়ে ফেলো, কাপড় ছেড়ে ফেলো। পাশের ঘরে উনুনে দিলে শুকিয়ে যাবে 10 মিনিটে। আলমারি থেকে দুটো বেড কাভার বের করে ছুঁড়ে দিল ওস্তাদ ওদের দিকে। খপ করে একটা শূন্যে ধরে খাটের পাশে গিয়ে দাঁড়ালো রানা। মরার মতো পড়ে আছে অনিল। গলা পর্যন্ত কম্বল দিয়ে ঢাকা। পালস পরীক্ষা করল রানা। আগের চেয়ে কিছুটা ভালো, কিন্তু খুবই দুর্বল। ভরসা পেল না রানা। একে নিয়ে কি করে কলকাতায় ফিরবে সে? কাপড় ছাড়তে শুরু করল রানা। পাশের ঘর থেকে 3 জনের জন্যে 3 কাপ গরম কফি নিয়ে এলো ওস্তাদ। বাষ্প উঠছে। ওদিকে একবার চেয়েই জিভে পানি এসে গেল রানার। আর ওস্তাদের জিভে পানি এসে গেল রানার পেটা শরীরের দিকে একবার নজর বুলিয়ে। বাহ, বড় সুন্দর ফিগার তো হে তোমার। কোন ইয়ারে পাশ করেছ? ট্রেটা নামিয়ে রেখে এগিয়ে এলো ওস্তাদ। রানার বাইসেপ, চেস্ট, থাই আর কাফ মাসল টিপে দেখল। কয়েক পা দূরে সরে গিয়ে প্রশংসার দৃষ্টিতে দেখল আপাদমস্তক। তারপর বলল, এত ব্যালেন্সড ফিগার সহজে চোখে পড়ে না। 3 বছর আগে এসেছিল একটা ছাত্র। মাত্র গড়ে তুলতে শুরু করেছিলাম। এমন সময় বদলি হয়ে চলে গেল ওর বাপ মিলানোতে। এমন রাগ লেগেছিল আমার। এত করে বললাম, যাকগে, কেউ কোথাও চোট পেয়েছ? মালিশ বা ম্যাসেজ লাগবে?
আমার লাগবে ওস্তাদ, বলল বাতিস্তা। পিঠে। কফিটা খেয়ে নাও, দিচ্ছি ঠিক করে। তাকের ওপর থেকে একটা মলমের কৌটা পেরে এনে রাখল ওস্তাদ টেবিলে। রানার দিকে ফিরল। এবার কি করবে ক্যাপ্টেন? একে নিয়ে কি করা যায়? অনিলের দিকে ইঙ্গিত করল ওস্তাদ। একে নিয়ে কলকাতায় ফিরে যেতে চাই। আগামীকাল সন্ধ্যের আগে আলিটালিয়ায় কোনো ফ্লাইট নেই। ভাবছি সম্ভব হলে একটা প্লেন চার্টার করব। কফির কাপে চুমুক দিল রানা। যাই করো, একে নিয়ে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছতে হবে তোমাকে। সেটা সহজ হবে না। যতদূর বোঝা গেল, যেমনভাবে পারে বাধা দেবে শয়তানগুলো। ওদের লোকজনও দেখলাম প্রচুর। আমার সব সাগরেদদেরকে ডেকে পাঠাবো কিনা ভাবছি। 3000 সাগরেদ এসে লাইন দিয়ে দাঁড়িয়ে যাবে আমি একটা ডাক দিলে। তার দরকার নেই ওস্তাদ, হাসল রানা। আপনার পুরানো সাগরেদদের মধ্যে খুব বড়লোক কেউ আছে? অনেক আছে। কেন? ভিজা কাপড়গুলো শুকাতে দিয়ে ফিরে এসে বসল বাতিস্তা রানার পাশে। একটা কফির কাপ তুলে নিল। তাদের মধ্যে কারো মোটরবোট আছে? ছাতের দিকে চেয়ে 1 সেকেন্ড চিন্তা করল পাগলা ওস্তাদ। তারপর বলল, আছে। কেন? আপনি চাইলে 2 দিনের জন্যে পাওয়া যাবে বোটটা? আমি চাইলে ধন্য হয়ে যাবে ম্যারিয়ানো। তোমার লাগবে? বোটে করে লিডো যেতে চাইছ? চিন্তা নেই, যখন বলবে তখনই জোগাড় করে দিতে পারবো মোটর বোট। কখন লাগবে তোমার? আগে এর অবস্থাটা ভালো করে বুঝে নেওয়া দরকার, বলল রানা অনিলকে দেখিয়ে। বিশ্বাস করা যায় এমন কোনো ডাক্তার আছে আপনার চেনা জানা? মাথা ঝাঁকালো ওস্তাদ। আছে, ডক্টর ভিসকন্টিনিকে ডেকে আনা যায়। ইউনিভার্সিটির ডাক্তার। একটু বেশি বুড়ো, কিন্তু লোক ভালো। কাছেই থাকে, বেশি দূরে না। ডেকে আনা দরকার? ডাকলে ভালো হয়। ঠিক আছে, বাতিস্তার পিঠটা ঠিক করে দিয়েই ডেকে আনছি। মৃদু চাপড় দিল বাতিস্তার পিঠে। শুয়ে পড়ো হে ছোকরা। কী শরীর বানিয়েছ যে ব্যথা লাগে? শুয়ে পড়ো। মেঝের উপর উপুর হয়ে শুয়ে পড়ল বাতিস্তা। কৌটো থেকে মলম বের করে বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল ওস্তাদ ওর পিঠের উপর। হুম হাম শব্দ হলো কিছুক্ষণ। তারপর হাফ প্যান্টের পিছনে 2 হাত মুছে নিয়ে উঠে দাঁড়ালো ওস্তাদ। উঠে বসে হাত পা ঝাড়া দিল বাতিস্তা। পিঠ বাঁকিয়ে পরীক্ষা করলো ব্যথাটা আছে কি না। তারপর হাসল। ওস্তাদের হাতে জাদু আছে। গুণ না থাকলে কি আর এতগুলো ছেলে ওস্তাদ বলতেই একেবারে অজ্ঞান হয়ে যায়? ব্যথাটা একেবারে গায়েব। হয়েছে হয়েছে, আর তেল মারতে হবে না। দরজা লাগিয়ে চুপচাপ বসে থাকো, সাবধানে থাকবে। আর কেউ দরজায় টোকা দিলেই হুট করে খুলবে না, বুঝেছ? বেরিয়ে গেল পাগলা ওস্তাদ। দরজা লাগিয়ে দিয়ে আবার একবার অনিলের পালস দেখল রানা। দুশ্চিন্তা ফুটে উঠল ওর চোখে মুখে। ওয়াটারপ্রুফ সিগারেট কেস থেকে সিগারেট বের করে ধরালো। বসলো খাটের কিনারে। বাতিস্তা বসলো একটা চেয়ারে। সিনোর চ্যাটার্জির উপর নির্যাতন করা হচ্ছিল ওই বাড়িতে। যেন কথার কথা বলছে এমনিভাবে বলল বাতিস্তা। তার মানে যা জানতে চায়, জুলির উপর নির্যাতন করে সেটা জানতে পারেনি ওরা। কিন্তু কি জানতে চায়? কী এমন তথ্য আছে এর কাছে যেটা ওদের না পেলেই নয়? এতখানি মরিয়া হয়ে উঠেছে কেন ওরা? এর উত্তর আমার জানা নেই বাতিস্তা, তবে মনে হচ্ছে শিগগিরই জানতে পারবো। কথাটা শেষ হওয়ার সাথে সাথেই চোখ মেলল অনিল। সোজা চেয়ে আছে রানার মুখের দিকে, স্থির দৃষ্টি। কেমন যেন শিরশির করে উঠল রানার শিরদাঁড়ায়। ভাবলেশহীন, প্রাণহীন, চকচকে স্থির দৃষ্টি। মনে হচ্ছে মরা মানুষের চোখ। চোখ দুটো একটু কাঁপল অনিলের। মাথাটা একপাশে ফিরল কিছুটা। অনিল, আমি রানা, মাসুদ রানা, শুনতে পাচ্ছ? আমি মাসুদ রানা। খুব ধীরে ধীরে রানার দিকে ফিরল অনিল। প্রাণহীন দৃষ্টিটা পার হয়ে গেল রানার মুখ। দেখতে পেল না রানাকে। অনিল,
তুমি এখন নিরাপদ, আর কোনো ভয় নেই। গলার স্বর আরেকটু চড়িয়ে দিল রানা। কোনো ভয় নেই, আমি রানা, চিনতে পারছ? অনিলের সারা শরীর শিউরে উঠল একবার। হঠাৎ জীবন্ত হয়ে উঠল ওর চোখ দুটো। রানার মুখের উপর নিবদ্ধ হলো ওর দৃষ্টি। কোনো চিন্তা নেই অনিল, কোনো ভয় নেই। কথা বলো না এখন, নিশ্চিন্তে ঘুমাও। ডাক্তার আসছে, সব ঠিক হয়ে যাবে। ব্র্যান্ডি মিশানো দুধের বাটিটা নিয়ে এলো বাতিস্তা। মাথাটা একটু উঁচু করে ধরল রানা। কয়েক চামচ দুধ খাওয়ালো ওকে বাতিস্তা। চোখ বন্ধ করতেই বোঝা গেল আর খাবে না। মাথাটা বালিশের ওপর নামিয়ে দিল রানা। রক্তশূন্য মুখটা কুচকে কুচকে উঠছে থেকে থেকে। উদ্বিগ্ন দৃষ্টিতে চেয়ে রয়েছে রানা ও বাতিস্তা ওর মুখের দিকে। মিনিট পাঁচেক পর আবার চোখ মেলল অনিল। রানাকে খুঁজে পেয়ে স্থির হলো ওর দৃষ্টিটা রানার মুখে। নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না যেন অনিল। ওর বুকের উপর হাত রাখল রানা আশ্বস্ত করার ভঙ্গিতে। আমার সামনে জুলিকে। গলাটা ভেঙে গেল অনিলের, যেন নালিশ জানাচ্ছে রানার কাছে। চোখ ফেটে পানি বেরিয়ে এলো, টপ টপ করে ঝরছে বালিশের উপর। এখন কথা বলো না অনিল, যা হবার হয়ে গেছে। ওসব নিয়ে ভেবো না এখন, চুপচাপ বিশ্রাম নাও। আবার ঠোঁট নড়ল অনিলের। কি বলছে বোঝা গেল না। ওর মুখের কাছে কান নিয়ে গেল রানা। শুনতে পেল, ফিসফিস করে বলছে অনিল, মরে যাচ্ছি, কিন্তু তার আগে মরার কথা ভুলে যাও অনিল। ওই বাড়ি থেকে বের করে এনেছি তোমাকে আমরা, আর কোনো ভয় নেই, মরবে না তুমি। তোমার মায়ের লেখা একটা চিঠি আছে আমার কাছে, একটু ভালো হয়ে উঠলেই দিব তোমাকে। এই যাত্রায় আর মরণ নেই তোমার। আমি ফিরিয়ে নিয়ে যাচ্ছি তোমাকে কলকাতায়। পারবে না। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল অনিল। ওরা ভয়ানক। শোনো রানা। ক্রমে দুর্বলতর হচ্ছে অনিলের কণ্ঠস্বর। সামনে ঝুঁকে প্রায় ওর ঠোঁটের কাছে কান ঠেকালো রানা। কি বলল বোঝা গেল না, শুধু দুটো শব্দ শুনতে পেল সে, ডি ফেব্রো মন্দির। কি বললে অনিল, কি বললে? আরও কি যেন বলবার চেষ্টা করল অনিল, কিন্তু ঠোঁট দুটো নড়ল কেবল। কোনো রকম শব্দ বেরোলো না গলা দিয়ে। এইটুকু পরিশ্রমে বুজে এলো চোখ। ক্লান্তি ও দুর্বলতায় জ্ঞান হারালো আবার। সোজা হয়ে বসল রানা। কি যেন বলবার চেষ্টা করছিল অনিল। প্রায় আপন মনে বলল রানা। কি বলতে চাইছিল ও? দুটো মাত্র কথা, ডি ফেব্রুয়ারি আর মন্দির। কি বোঝায় এতে? ডি ফেব্রুয়ারি বলে একটা জায়গা আছে জানি, ভার্জিন মাদারের একটা মন্দিরও আছে ওখানে, বলল বাতিস্তা। ঠিক বলেছ, উৎসাহিত হয়ে উঠল রানা। কিন্তু তাতে কি বোঝায়? কি বলতে চাইছিল ও? ঠক 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 টোকা পড়ল দরজায়। কে? উঠে গিয়ে জিজ্ঞেস করলো বাতিস্তা। জানালার কাছে এসে দাঁড়ান। ভালো মতো পরীক্ষা করে দেখে নিয়ে দরজা খুলে দিল বাতিস্তা। ওস্তাদের পিছন পিছন ঘরে ঢুকল শুকনো খিটখিটে চেহারার প্রবীণ এক লোক, তোবড়ানো গালে বয়সের ভাঁজ। ইনি ডক্টর ভিসকন্টি, বলল ওস্তাদ। উঠে দাঁড়ালো রানা। আমি মাসুদ রানা। হাত বাড়িয়ে হ্যান্ডশেক করল। আমার এক বন্ধু গুরুতর অসুস্থ। একটা দলের সাথে গোলমাল বেঁধেছিল ওর। বিস্তারিত সব কিছু জানি না আমি। গোলমালটা রাজনৈতিকও হতে পারে। ওকে গুলি করে জখম করা হয়েছে, তার ওপর নির্যাতন করা হয়েছে। ব্যাপারটা গোপনীয়, কাজেই আপনার এই ব্যাপারে মুখ বন্ধ রাখতে হবে। তীক্ষ্ণ দৃষ্টিতে রানার দিকে চাইল ভিসকন্টি। ঘন ভুরুজোড়া কুচকানো। আমার পক্ষে সেটা সম্ভব নয় সিনর। আপনার বন্ধু যদি জখম হয়ে থাকে, আমার কর্তব্য হচ্ছে পুলিশে জানানো। পুলিশে খবর দিতেই হবে আমাকে। কিন্তু আমার বন্ধু ভারতীয়, ইটালিয়ান পুলিশের সাথে এর কোনো সম্পর্ক নেই। ইন্ডিয়ান হাই কমিশনে জানানো হবে ব্যাপারটা। কাঁধ ঝাঁকালো ডক্টর ভিসকন্টি।
তবু পুলিশে জানানোই আমাদের নিয়ম। তবে আপনার বন্ধু যদি ভারতীয় হন সেক্ষেত্রে আমি চেপে যেতে পারি বিদেশি বলে। যাই হোক, রোগীকে দেখা যাক আগে। 1 মিনিট পরীক্ষা করেই উঠে দাঁড়ালো ডাক্তার। গম্ভীর মুখে কাঁধ পর্যন্ত ঢেকে দিল অনিলকে কম্বল দিয়ে। এর অবস্থা খুবই খারাপ, এক্ষুনি হাসপাতালে ভর্তি করা দরকার। অ্যাকিউটিক নিউমোনিয়া হয়ে গেছে, তাছাড়া এক্সপোজার ও শক লেগেছে ভয়ানক। গোপনীয়তার কোনো উপায় নেই। এখানে চিকিৎসার ব্যবস্থা করা যায় না? বলল রানা। খরচের জন্যে ভাববেন না, হাসপাতালে না নিয়ে যদি ওকে সুস্থ। মাথা নাড়ল ডাক্তার। মারা যাবে তাহলে? এক্ষুনি হাসপাতালে নেওয়া দরকার। ওখানে উপযুক্ত যন্ত্রপাতি আছে। 8 ঘন্টার মধ্যে অক্সিজেন টেন্টে না রাখলে বাঁচানো যাবে না একে। বাতিস্তার দিকে ফিরল রানা। ঠিক আছে, তুমিও যাবে অনিলের সাথে হাসপাতালে। 1 মুহূর্ত চোখের আড়াল করবে না ওকে। আমি ঘন্টা 2-এর মধ্যে আসছি হাসপাতালে। কয়েকটা কাজ সেরেই আমি চলে আসব, তখন তোমার ছুটি। অলরাইট সিনর। একটু উদ্বিগ্ন দৃষ্টিতে চাইল ডাক্তার রানার দিকে। আপনার কথা শুনে মনে হচ্ছে ভদ্রলোক এখনও বিপদমুক্ত নন। ব্যাপারটা পুলিশে জানালেই কি ভালো হতো না? তার আগে আমি ভারতীয় হাই কমিশনারের সাথে কথা বলতে চাই। একে হাসপাতালে নেয়ার কী ব্যবস্থা? আপনারা যদি ওকে বয়ে নিয়ে গন্ডোলায় তুলতে পারতেন তাহলে সবচেয়ে ভালো হতো। আমি স্ট্রেচারের ব্যবস্থা করতে পারি, কিন্তু এখন সময়ের অনেক দাম। যত তাড়াতাড়ি হাসপাতালে নেওয়া যায়। আমি কোলে করে নিয়ে যাব ওকে। গন্ডোলাও রেডি, কোনো অসুবিধে হবে না। বেশ, তাহলে রওনা হওয়া যাক। আমি একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, এর জন্যে কেবিনের ব্যবস্থা করে ফেলি গিয়ে। আপনারা আসুন। ঘর থেকে বেরিয়ে যাওয়ার উপক্রম করল ডাক্তার। ডাক্তারের বাহুতে একটা হাত রাখল রানা। বুলেটটা ভিতরে রয়ে গেছে না বের করে ফেলা হয়েছে সেটা হাসপাতালে নিয়ে গিয়ে পরীক্ষা করে বলা যাবে। জখমে কি গ্যাংগ্রিনের আভাস পেলেন? সেই জন্যেই তো এত ব্যস্ত হয়ে পড়েছি। বাঁচবে বলে মনে হয়? চেষ্টার তো ত্রুটি করব না, কিন্তু এখন অনেকখানি নির্ভর করে রোগীর স্ট্যামিনার উপর। বাঁচবেই এ কথা জোর দিয়ে বলা যায় না, তবে চান্স আছে। আপনার সাথে আমাদের কারো যাওয়ার প্রয়োজন আছে? না, তার দরকার নেই। আমি সব ব্যবস্থা করে রাখি গিয়ে। আপনারা আসুন। দ্রুত পায়ে বেরিয়ে গেল ডাক্তার ভিসকন্টি। দরজা বন্ধ করে ফিরে এসে ওস্তাদের কাঁধে হাত রাখল রানা। অনিলকে কোলে তুলে নেয়ার ব্যবস্থা করছিল ওস্তাদ। চমকে চাইল রানার দিকে। ইশারায় পাশের ঘরে ডেকে নিয়ে গেল রানা ওস্তাদ এবং বাতিস্তাকে। ফিসফিস করে বলল, ভুলটা আমারই হয়েছে, ডাক্তার ডাকা উচিত হয়নি। কেন? চোখ কপালে উঠল ওস্তাদের। আপনি নিজে কয়েকটা ব্যাপার পরীক্ষা করে দেখে আসুন পাশের ঘর থেকে, তারপর ব্যাখ্যা দিব। এদিকের ঘরে এসে অনিলের পালস পরীক্ষা করল ওস্তাদ। কাঁধের জখমটা শুকে দেখল, ব্যান্ডেজের কাছে নাক ঠেকিয়ে। বুকে কান ঠেকিয়ে শুনল শ্বাস প্রশ্বাসের শব্দ। ভয়ঙ্কর হয়ে উঠল তার মুখের চেহারা। ফিরে এসে কটমট করে চাইল রানার দিকে। ব্যাটা থাকতে থাকতেই কথাটা বলনি কেন? 1 কিলে হারামজাদার মাথাটা ভেঙে দিতাম আমি। দ্রুত হাতে কাপড় পরছে রানা ও বাতিস্তা। শেষ মুহূর্তে সন্দেহটা হলো আমার, বলল রানা। আমরা পুলিশে জানাবো না শুনে স্বস্তির ভাব ফুটে উঠল ওর মুখে। তাই দেখেই শেষের কয়েকটা প্রশ্ন করলাম। নিজেই তো দেখলেন, গ্যাংগ্রিন, নিউমোনিয়া সব বাজে কথা। সিলভিওর আদেশে আগাগোড়া মিথ্যে কথা বলছে ডাক্তার। পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল ওস্তাদ। কঠোর হয়ে উঠেছে মুখের চেহারা। কথা বলেই চলল রানা। আমার যতদূর বিশ্বাস, হাসপাতাল পর্যন্ত পৌঁছতে পারবো না আমরা। তার আগেই আসবে আক্রমণ। খুব সম্ভব গন্ডোলার উপর আক্রমণ করবে ওরা। তবু যেতে হবে আপনাদের। আর অনিল, বাঁচতে হলে আগে মরতে হবে ওকে। আশেপাশে কোথাও ওকে 2-4 দিন রাখার মতো কোনো জায়গা আছে? আছে। তাহলে শুনুন মন দিয়ে। তুমিও শোনো বাতিস্তা।
সংক্ষেপে প্ল্যানটা বুঝিয়ে দিল রানা ওদের। একটানা 3 মিনিট কথা বলে থামল। আর ওর চিকিৎসার কি হবে? প্রশ্ন করল ওস্তাদ। আগামীকাল দুপুরের মধ্যে লাইন ক্লিয়ার করে দেব আমি। চিকিৎসার কোনো অসুবিধে থাকবে না আর। অবশ্য আমার ধারণা 2 দিন বিশ্রাম পেলে অনেক ভালো হয়ে যাবে ও এমনিতেই। ডক্টর ভিসকন্টির উপর রাগ করে লাভ নেই ওস্তাদ। ওদের সাহায্য না করে উপায় নেই ওর। প্রাণ নিয়ে টানাটানি পড়ে যেত তাহলে। সব ডাক্তারের একই অবস্থা। কিন্তু কাল দুপুরের পর রিপোর্ট করার লোক পাবে না ওরা ভ্যানিসে। বেশ, তোমার সাথে কোথায় দেখা হচ্ছে আমাদের? জিজ্ঞেস করল ওস্তাদ। আমার সাথে দেখা করবেন ডেলা টলেটো প্যালাজোতে, লাইবেরিয়া ভ্যাচিয়ার কাছে, 172 নম্বর। ওখানেই পরবর্তী প্রোগ্রাম ঠিক করা যাবে। আর আক্রমণ না এলে? হাসল বাতিস্তা। তাহলে কি বোচকা নিয়ে খামোকা হাসপাতালে গিয়ে হাজির হব? আক্রমণ আসবেই, কিন্তু সাবধান, দেখো ধরা পড়ো না আবার। তাহলে সব কিছু গোলমাল হয়ে যাবে। আর কথা না বাড়িয়ে নিজেদের মধ্যে নিচু গলায় আলাপ করে বেরিয়ে পড়ল ওস্তাদ অনিল আর বাতিস্তাকে নিয়ে বাড়ির পিছন দরজা দিয়ে। আগাগোড়া প্ল্যানটা মনের মধ্যে নেড়েচেড়ে দেখে সন্তুষ্ট হয়ে লাইট নিভিয়ে বেরিয়ে গেল রানা সামনের দরজা দিয়ে। চারপাশে একবার তীক্ষ্ণ দৃষ্টি বুলিয়ে দ্রুত পায়ে এগুলো ডি ফেব্রুয়ারির দিকে। এত রাতেও ডি ফেব্রুয়ারি জনাকীর্ণ। মনটা দমে গেল রানার। একদল আমেরিকান ট্যুরিস্ট হাঁটছে ঢিমে তেতালা ছন্দে। হাউ বিউটিফুল, হাউ নাইস, হাউ ডিলাইটফুল বলতে বলতে। তাদের বেশ কিছুটা পিছনে হাঁটছে 3 জন বয়স্কা মহিলা, একজন বয়স্ক গাইডের অনর্গল বক্তৃতা শুনতে শুনতে। তারও গজ 10 পিছনে হাঁটছে একজোড়া নবদম্পতি, খুব সম্ভব হানিমুনে এসেছে। এত লোকের মধ্যে ভালো করে পরীক্ষা করা যাবে না দেয়াল মন্দিরটা। একটা থামের গায়ে হেলান দিয়ে দাঁড়ালো রানা। লোকজন একটু হালকা হোক। মন্দিরের কথা বলল কেন অনিল? ও কি ওখানে কোনো মেসেজ লুকিয়ে রেখেছে? কিংবা কোনো জিনিস? মন্দিরের সাথে ওর এই নিখোঁজ হওয়ার সম্পর্ক কি? মন্দিরের কথাটা সজ্ঞানে বলেছিল অনিল, নাকি প্রলাপ বকছিল তখন? কি আছে ওখানে? পিছন ফিরে চাইল রানা। নতুন কোনো ট্যুরিস্ট নেই। সানমার্কোর পিছন দিকটা দেখা যাচ্ছে। মন্দিরটা রিয়ালটো ব্রিজের কাছাকাছি, জানে রানা। সামনের লোকজন বেশ কিছুটা এগিয়ে যেতেই ধীর পায়ে চলতে শুরু করলো। বেশ কিছু দূর এগিয়ে গিয়ে আবার থামল একটা অন্ধকার ছায়ায়। এখান থেকে দেখা যাচ্ছে মন্দিরটা। একটা ম্লান আলো জ্বলছে দেয়ালের গায়ে। আমেরিকানদের দলটা থেমে দাঁড়িয়ে মিনিট 3 হাউ নাইস, হাউ এনচ্যান্টিং, এরপর আবার হাঁটতে থাকলো সামনের দিকে। প্রবীণ দলটাও বেশি দেরি করল না, কিন্তু নবদম্পতি প্রেমে পড়ে গেল মন্দিরটার। মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রয়েছে ওরা। নড়বার কোনো লক্ষণই নেই। কী অপূর্ব, তাই না? সত্যি? মেয়েটার কোমর জড়িয়ে ধরল ছেলেটা। ঠিক তোমার মতো। ছেলেটার চোখে চোখ রাখল মেয়েটা। বিভোর হয়ে গেল দুজন দুজনাতে। 10 বছর পর কথা বলবে? আহ্লাদী ভঙ্গিতে ঘাড় কাত করল মেয়েটা। ঝেড়ে গাল দিল রানা ওদের মনে মনে, কিন্তু তাতে এতটুকু বিচলিত হলো না ওদের মুগ্ধ বিস্ময়। আসলে দর্শনীয় বস্তু দেখতে আসেনি ওরা, আবিষ্কার করছে একে অপরকে নিবিড়ভাবে, টুকরো কথায়। বলবো চেরি, কিন্তু তোমার কি ভালো লাগবে তখন এসব শুনতে? বাচ্চা কাচ্চা ক্যাও ম্যাও নিয়ে পাগল হয়ে থাকবে তুমি। আমাকে দেখলেই হয়তো খ্যাক করে উঠতে ইচ্ছে করবে তখন তোমার। যা, কখনো না। আমি ওরকম হব না কোনো দিনই। হাসল ওরা পরস্পরের দিকে চেয়ে। গাঢ় আলিঙ্গনে আবদ্ধ হয়ে চুমু খেল। ওদের ছেড়ে ওদের বাপ মাকে ধরল রানা এবার। অসহিষ্ণুভাবে একবার এ পা একবার ও পায়ের উপর ভর দিয়ে অপেক্ষা করছে সে। বিড়বিড় করে অনর্গল খিস্তি বেরোচ্ছে ওর মুখ থেকে। খুব সম্ভব টনক নড়ল এতে
ছোকরার স্বর্গীয় পিতার, কিংবা রানার কাশির শব্দ শুনতে পেল সে। শুভ বুদ্ধির উদয় হলো ওর মধ্যে। ততক্ষণে সশব্দে পা ফেলে এগুতে শুরু করেছে রানা। পিছন ফিরে রানার দিকে একবার চেয়ে মৃদু টান দিল মেয়েটার কোমরে। চলো এগুই চেরি, খিদে নাড়িভুড়ি জ্বলছে, সামনের কোনো রেস্তোরাঁয় খেয়ে নেওয়া যাক। হাঁপ ছেড়ে বাঁচল রানা। চলে যাচ্ছে নবদম্পতি। দ্রুত পা ফেলে চলে এলো সে মন্দিরটার কাছে। কিছুই মাথায় ঢুকল না রানার। দেয়ালের গায়ে ছোট একটা গর্ত, মোটা শিকের গড়াত দিয়ে ভিতরটা সুরক্ষিত। ভিতরে ভার্জিন মেরির ছোট্ট একটা মূর্তি। মূর্তির সামনে ফুলদানিতে প্লাস্টিকের আর্টিফিশিয়াল ফুল সাজানো। পাশেই জ্বলছে একটা প্রদীপ। ছোট্ট মন্দিরটা খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করল রানা। কিন্তু অনিলের সাথে মন্দিরের কিভাবে কি সম্পর্ক থাকতে পারে মাথায় এলো না ওর। হতাশ হলো যার পরনাই। ফিরে যাচ্ছিল রানা। দুপা এগিয়ে থেমে দাঁড়ালো ভুরু কুঁচকে। কিছু নিশ্চয়ই আছে। এমনভাবে কথাটা বলেছিল অনিল যেন মৃত্যুর আগে শেষ মেসেজ দিয়ে যাচ্ছে। নিশ্চয়ই কিছু একটা নজর এড়িয়ে যাচ্ছে ওর। অনিলের মন্দিরের কথা উচ্চারণ অর্থহীন হতেই পারে না। আবার দেয়ালের ফোকরের সামনে গিয়ে দাঁড়ালো রানা। তীক্ষ্ণ দৃষ্টিতে চাইল সে প্রত্যেকটা জিনিসের দিকে। তারপর গরাদের ফাঁক দিয়ে ঢুকিয়ে দিল ডান হাতটা। কনুই পর্যন্ত ঢুকে আটকে গেল হাত। বহু কষ্টে ঠেলে ঠুলে আরও কিছু দূর ঢুকালো সে হাত। তারপর ফুলদানিটা কাত করল এদিকে। ফুল ছাড়া আর কিছুই দেখতে পেল না রানা সেখানে। তবু কাছে টেনে আনল সে ফুলদানিটা। যদি কিছু লুকিয়ে রাখা হয়ে থাকে এখানে, তাহলে সেটা এই ফুলদানির মধ্যেই থাকবে। ফুলগুলো বের করে পাথরের মেঝেতে নামিয়ে রাখল রানা। তারপর হাত ঢোকালো ফুলদানির সরু গর্তের ভিতর। কি যেন ঠেকলো হাতে। কিছু একটা জিনিস গুজে রাখা আছে নিচের দিকের সরু ফোকরে। 2 আঙুলে ধরে সাবধানে বের করে আনলো রানা জিনিসটা। ছোট্ট একটা প্যাকেট, নীল প্লাস্টিক দিয়ে মোড়া। ফুলগুলো আবার যথাস্থানে রাখতে গিয়েও নিজের অজান্তেই পিছন ফিরে চাইল রানা। দ্রুত পায়ে আসছে 2জন লোক। একজনের পরনে সাদা স্যুট, সাদা হ্যাট, উড্ডি। সরু গরাদের ফাঁক দিয়ে হাতটা টেনে বের করতে গিয়ে ছড়ে গেল খানিকটা। কিন্তু ব্যস্ততার জন্যে টেরও পেল না রানা। সরে এলো দেয়ালের ফোকরের কাছ থেকে। দৌড়াতে শুরু করেছে উড্ডি। ওর সাথের লোকটাকেও চিনতে পারল রানা। হয় পপিনি, নয় ওদের দলের বাকি 2জনের একজন। গালে একটা গভীর ক্ষতচিহ্ন। উড্ডির পিছনে পিছনে দৌড়াতে শুরু করলো সেও। ঝট করে ঘুরেই ছুটতে শুরু করলো রানা। 50 গজ দৌড়ে প্রথমে ডান দিকের গলিটায় মোড় নিল সে। 20 গজ পরেই গ্র্যান্ড ক্যানাল। ক্যানালের তীর ঘেঁষে চলে গেছে চওড়া একটা রাস্তা। গলির মুখে এসে দৌড়ের গতি কমিয়ে দিল রানা। বড় রাস্তায় পড়েই দেখতে পেল কয়েক গজ দূরে ধীর পায়ে হাঁটছে বেশ বড়সড় একটা ট্যুরিস্টের দল। নিশ্চিন্তে ঢুকে পড়ল সেই দলে। আলগোছে বুক পকেটে রেখে দিল রানা প্যাকেটটা। তারপর একে বেঁকে ঢুকে গেল দলের ঠিক মাঝখানটায়। এই মুহূর্তে ওকে আক্রমণ করা সম্ভব নয় উড্ডির পক্ষে, জানে রানা। কিন্তু সহজে পিছন ছাড়বে বলেও মনে হয় না। নিশ্চয়ই ওরাও ঢুকে পড়েছে এই ট্যুরিস্টের ভিড়ে। ঘাড় ফিরিয়ে পিছন দিকে চাইল রানা। ঠিক 5 ফুট পিছনে রয়েছে উড্ডি। চোখে চোখে চাইল 2জন। মধুর একটা হাসি ফুটে উঠল রানার ঠোঁটে। মাথা ঝাঁকিয়ে জিজ্ঞেস করল, কি খবর, কেমন আছেন, ভালো তো? ভুরু কুঁচকে কটমট করে চেয়ে রইল উড্ডি রানার চোখের দিকে। ধক ধক করে জ্বলছে ওর চোখ প্রতিহিংসায়। কোনো উত্তর দিল না। ভিড়ের নিরাপত্তায় গা ভাসিয়ে দিল রানা। ধীর পায়ে হেঁটে চলেছে প্যালাজো ডেলা টলেটার দিকে। নিজেকে ভাগ্যবান মনে করল রানা। একবার বাসায় পৌঁছতে পারলে ওকে বাগে পাওয়া সহজ হবে না এদের পক্ষে। বেশ কিছু দূর হেঁটে আবার পিছু ফিরে চাইল সে। আছে, ধৈর্যের সাথে ওকে অনুসরণ করে চলেছে।
দূরত্ব কমাবার চেষ্টা করছে না। সান মার্কো পিয়াজার দিকে চলেছে পুরো দলটা। বাসার কাছাকাছি এসে দ্রুততর করল রানা চলার গতি। সেই সাথে বায়ে কাটতে শুরু করলো। ঠেলে ধাকিয়ে বামে কাটছে আর অনবরত ক্ষমা চাইছে সে। হঠাৎ ভিড় থেকে বেরিয়ে পড়ল রানা। বেরিয়েই পেয়ে গেল ওর বাসার ঢোকার সিঁড়ি। দ্রুত পায়ে উঠে গেল সে সিঁড়ি বেয়ে ওপরে। দরজাটা খুলেই এক পা রাখল হলরুমে। পিছন ফিরে চাইল রানা। থামল না উড্ডি বা তার সাথী। ওর দিকে চাইল না একবারও। এগিয়ে যাচ্ছে ভিড়ের চাপে সামনের দিকে। এত সহজে হাল ছেড়ে দিতে দেখে একটু অবাক হলো রানা, কিন্তু বুঝতে পারল এত লোকজনের মধ্যে করবার তেমন কিছু নেইও আসলে ওদের। দরজাটা বন্ধ করে দিল রানা। প্রকাণ্ড একটা হাঁপ ছেড়ে এগুলো ওর শোবার ঘরের দিকে। 2 সেকেন্ডের স্বস্তি। 3 পা এগিয়েই থমকে দাঁড়ালো রানা। ওর ঘরের দরজার ফাঁক দিয়ে আলো দেখা যাচ্ছে। আলো কিসের? খুব দ্রুত হালকা পা ফেলে একটা টেবিলের ধারে চলে এলো রানা। পকেট থেকে নীল প্যাকেটটা বেরিয়ে এসেছে ওর হাতে। টপ করে প্যাকেটটা ছেড়ে দিল সে একটা সূক্ষ্ম কারুকাজ করা তামার ফুলদানির মধ্যে। দ্রুত পায়ে ফিরে এলো ঘরের মাঝখানে। ঠিক এমনি সময়ে খুলে গেল ওর শোবার ঘরের দরজা। চৌকাঠের উপর দাঁড়িয়ে সিলভিও পিয়েত্রো। স্বাগতম সিনর মাসুদ রানা। অত্যন্ত ভদ্রভাবে মাথা ঝুঁকিয়ে অভিবাদন করল সিলভিও রানাকে। মুখে মিষ্টি হাসি। এই অনধিকার প্রবেশের জন্যে আমি ক্ষমা প্রার্থী। আপনার সাথে জরুরি কথা আছে আমার। হাসি মুখে এগুলো রানা। না না, এর জন্যে ক্ষমা চাওয়ার কিচ্ছু নেই। আপনাকে অপেক্ষা করিয়ে রাখার জন্যে আমারই বরং ক্ষমা চাওয়া উচিত। খুব বেশি দেরি করে ফেলিনি তো? সোফার ওপর বসে আছে লুইসা পিয়েত্রো। দরজার দুপাশে দাঁড়িয়ে গিয়ান আর লাল চুলু সেই লোকটা। দুজনের হাতে দুটো নাকবোচা রিভলভার, রানার দিকে ধরা। অধ্যায় 2। দরজাটা বন্ধ করে দিয়ে ঘুরে দাঁড়ালো সিলভিও পিয়েত্রো। এই নাটকীয়তার জন্যে আমাদের ক্ষমা করে দিবেন সিনর মাসুদ রানা, বলল সিলভিও। কিন্তু এর প্রয়োজন ছিল। গত কয়েক ঘন্টায় আপনি প্রমাণ করেছেন যে আপনি একজন অত্যন্ত দুর্ধর্ষ লোক। আপনার সম্পর্কে রিপোর্টও পৌঁছে গেছে আমার হাতে। কাজেই একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হলো আমাদের। একটা কথা প্রথমেই পরিষ্কারভাবে আপনাকে জানিয়ে দেওয়া দরকার। প্রয়োজন হলে গুলি করবে গিয়ান আর পপিনি। কাজেই কোনো রকম গোলমালের চেষ্টা করবেন না অনর্থক। বসুন, কয়েকটা কথা আছে আপনার সাথে। সোজা চাইল রানা লুইসার চোখে। কিছু বোঝা গেল না সে চোখ দেখে। ওর পাশে গিয়ে বসবার জন্যে ইঙ্গিত করল সে রানাকে। এগিয়ে গেল রানা, বসে পড়ল লুইসার পাশে। পিছনে গিয়ান এসে দাঁড়ালো রিভলভারটা রানার পিঠে ঠেকিয়ে। এসব ব্যাপারে তুমি কেন আবার? প্রশ্ন করল রানা। উত্তর দিল সিলভিও। আমি ওকে বারণ করেছিলাম, কিন্তু ওর ধারণা আমি যদি ব্যর্থ হই ও আপনাকে রাজি করাতে পারবে। ওর অনুরোধ উপেক্ষা করতে পারলাম না। লুইসার সামনে আপনাকে এইভাবে রিভলভারের মুখে ছোট করা হচ্ছে বলে আমি খুবই অনুতপ্ত। কিন্তু বিশ্বাস করুন, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। শুধু লুইসার নয়, আপনাকে আমারও ভালো লেগেছে। আপনার কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না। সে তো খুব ভালো কথা। মৃদু হেসে পকেট থেকে সিগারেট কেস বের করল রানা। একটা ঠোঁটে লাগিয়ে কেসটা এগিয়ে ধরল সিলভিওর দিকে। চলবে? অভ্যাস আছে? না ধন্যবাদ। রানার মুখোমুখি একটা সোফায় বসল সিলভিও। সিগারেট ধরিয়ে লম্বা করে টান দিল রানা। ফুস করে ধোঁয়া ছাড়ল ছাতের দিকে। পায়ের উপর পা তুলে আরাম করে বসল সোফায় হেলান দিয়ে। তারপর চাইল সিলভিওর চোখে। বেশ, বলুন এবার, কি ব্যাপারে কথা বলতে চান? অনিল চ্যাটার্জির ব্যাপারে। সোফার 2 হাতায় 2 কনুই রেখে
বাম হাতের আঙ্গুলের ফাঁকে ডান হাতের আঙ্গুলগুলো ভরে মুঠি পাকালো সিলভিও। সেই মুঠির উপর আলতো করে থুতনি রেখে শুরু করলো আবার। চ্যাটার্জি একজন ভারতীয়, আপনি বাংলাদেশের লোক। এক ভয়ঙ্কর ব্যাপারে জড়িয়েছে ও নিজেকে, যেমন গোপনীয় তেমনি বিরাট ব্যাপার। আপনার দেশের সাথে এর কোনো সম্পর্ক নেই। কাজেই এক্ষেত্রে বুদ্ধিমানের মতো ব্যবহার আশা করব আমি আপনার কাছে। আপনি নিরপেক্ষ থাকুন। ওকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এই দণ্ড এড়িয়ে যাবার উপায় নেই ওর। কারো সাধ্য নেই ওকে রক্ষা করে। আপনি মাঝখান থেকে নাক গলিয়ে নাকটা খোয়াবেন, সেটা আমি চাই না। আমার অনুরোধ, যেহেতু ব্যাপারটা আপনার দেশের সাথে কোনো দিক থেকে কোনোভাবে যুক্ত নয়, আপনি এ থেকে দূরে থাকুন। এ তো অতি উত্তম প্রস্তাব। আমি এক কথায় রাজি। সতর্ক দৃষ্টিতে চাইল সিলভিও রানার মুখের দিকে। ভার কয়েক চোখ মিটমিট করে ভাবল কিছুক্ষণ, তারপর হাত বাড়ালো সামনে। তাহলে দিয়ে দিন। অবাক হলো রানা। কি দিয়ে দেব? একটা নীল প্লাস্টিক মোড়া লাল খাতা। আপনার কাছে আছে ওটা এখন। 3 সেকেন্ড সিগারেটের মাথার আগুনটা পরীক্ষা করল রানা, তারপর ভুরুজোড়া কপালে তুলল। নীল প্লাস্টিক মোড়া লাল খাতা? ওটা আমার কাছে আছে এ ধারণা হলো কি করে আপনার? ভুরু কুঁচকে গেল সিলভিওর। তির্যক দৃষ্টিতে চাইল রানার চোখের দিকে। আশ্চর্য ধূর্ত এবং নিষ্ঠুর একটা ভাব খেলে গেল ওর চোখে। 1 সেকেন্ড, তারপর আবার স্বাভাবিক হয়ে গেল। দয়া করে আমাদের সময় নষ্ট করবেন না সিনর মাসুদ রানা। এই একটু আগে আপনি স্বীকার করেছেন নিরপেক্ষ থাকবেন আপনি। খাতাটা 1 সেকেন্ড, বাধা দিল রানা কথার মধ্যে। নিরপেক্ষ থাকতে রাজি হয়েছি ঠিকই, কিন্তু আপনাকে সাহায্য করবার কোনো আশ্বাস আমি দেইনি। দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। যাই হোক, খাতাটার কথা শোনা যাক। ওটা আপনার? আমার অর্গানাইজেশনের। আমার অফিস থেকে চুরি করেছিল ওটা অনিল চ্যাটার্জি। কেন চুরি করতে গেল? কি আছে ওর মধ্যে? অত্যন্ত মূল্যবান কিছু গোপনীয় তথ্য আছে। ওটা খোয়া গেলে ভয়ঙ্কর বিপর্যয় ঘটে যাবে আমাদের ভাগ্যে। পথের ধুলায় মিশে যাব আমরা। আমার উপর হুকুম হয়েছে যেভাবেই হোক উদ্ধার করতে হবে ওটা। আমার কাছ থেকে খোয়া গিয়েছিল, আমাকেই উদ্ধার করতে হবে। এত গুরুত্বপূর্ণ তথ্য অনিলের হাতে যখন পড়েছে, আপনাদের সতর্কতার বিশেষ প্রশংসা করা যায় না। তা ঠিক, মাথা ঝাঁকালো সিলভিও। কিন্তু ভয়ানক ধূর্ত এই লোকটা। বিন্দুমাত্র সন্দেহ করতে পারিনি আগে। তার উপর দারুণ লোকটার সহ্য ক্ষমতা। এতদিন পর্যন্ত যে টিকে আছে, ভালো কথা। ওকে যে ক্ষিপ্রতা আর বুদ্ধিমত্তার সাথে উদ্ধার করেছিলেন, তার জন্যে আপনাকে কংগ্রেচুলেশন জানানো হয়নি এখনও। কংগ্রেচুলেশনস। দারুণ যোগ্যতার সাথে করেছিলেন কাজটা। আজকের পর্বটি এখানেই শেষ হলো। প্রিয় শ্রোতা বন্ধুরা, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, আর গল্পগুলি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। সবার জন্য মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।